গুড ইভিনিং টু অল। আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। যেরকমটা কথা ছিল, ন্যাশনাল নিউট্রিশন মান্থ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলছে। আমারও প্রোফাইল থেকে এবং পেজ থেকে কিছু না কিছু কর্মসূচি আমরা আয়োজন করেই চলেছি। ওয়েবিনারও অ্যারেঞ্জ হয়েছে। আজকে টপিক একটু অন্য ধরনের এবং ইন্টারেস্টিং, সকলের জন্য খুব উপকারী হতে চলেছে। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন। কারোর কোনো সমস্যা থাকলে বা কারো কোনো কোয়ারিজ থাকলে নিশ্চয়ই লিখবেন, সেগুলো আমরা আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের যিনি গেস্ট এবং স্পিকার, ডক্টর শুভায়ু দে, ওয়েলকাম টু মাই শো। শুভায়ুর একটু পরিচয়টা আমি দিয়ে দিই। ডক্টর শুভায়ু দে উনি তো বিডিএস এবং কনসালটেন্ট ডেন্টাল সার্জন হওয়ার পাশাপাশি কিন্তু উনি একজন কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাপোলো 24/7 ক্লিনিকে এবং হসপিটালে। এর সাথে সাথে উনি আরো কিছু কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাজ এ ডেন্টিস্ট। প্যানেল ডেন্টিস্ট রয়েছেন বাজাজ ফাইন্যান্স সার্ভিস অ্যান্ড হেলথে। এছাড়াও উনি নিজের চেম্বার এবং ক্লিনিক করেই থাকেন, যেটি ডেন্টালিস্ট ডেন্টাল ক্লিনিক হুগলিতে অবস্থিত। তো শুভায়ুকে ওয়েলকাম এবং থ্যাংক ইউ আমাদের একটা সময় দেওয়ার জন্য, কারণ এই স্বাস্থ্য রিলেটেড যে কোনো ধরনের কথাবার্তাতে ক্লিনিক সেরে সমস্ত কিছু কমপ্লিট করে একটা সময় দেওয়াই একটা অনেক বড় ব্যাপার। এবং যেহেতু আজকে দাঁত নিয়ে কথা হবে, ডেন্টাল হেলথ নিয়ে কথা হবে, ডেন্টাল প্রবলেমস নিয়ে কথা হবে, এবং আজকে যে টপিক মেন ফোকাস থাকবে স্পেসেস বিটুইন দ্য টিথ। তো এই সমস্যাটা খুব কমন, কিন্তু খুব নেগলেক্ট করে যাই আমরা। সেই সমস্যা সংক্রান্ত সমস্ত কথা এবং ডেন্টাল হেলথ নিয়ে আজকে টপিকটা থাকবে। তো প্রথমেই তোমাকে ওয়েলকাম, আমরা মূল টপিকে চলে যাব। আচ্ছা, আজকে যে টপিকটা চুজ করেছি সেটা খুব কমন প্রবলেম হলেও আমরা খুব একটা দাঁত নিয়ে কথা বলি না। ওই একটি বাংলাতে প্রবাদ বাক্যই রয়েছে যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। এক্স্যাক্টলি সেটা নিয়েই শুরু করব। তো দাঁতের তো বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো অনেকগুলো রিলেটেড থাকছে, কিন্তু যেটা একদম কমন প্রবলেম, যেটা নিয়ে আজকের টপিকের মূল বক্তব্য, সেটা হচ্ছে স্পেসেস বিটুইন টিথ। তো অনেক সময় দেখা যায় যে দাঁতের ফাঁকে যে সমস্যাগুলো হয়, অর্থাৎ অনেকেরই দাঁতের যে সজ্জা রীতি তার মাঝে মাঝে ফাঁক দেখা যায়। তো দাঁতের মাঝেই যে ফাঁকটা, এটা কেন হয়? ওভার টু ইউ। বেসিক্যালি এই যে স্পেসেস বিটুইন টিথ, এটাকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? একটা হচ্ছে আমরা যদি বলি জেনেটিক, হেরিডিটারি। তো জেনেটিকলি একটা কারণ বলা যেতে পারে। এছাড়াও হচ্ছে আমরা দেখি যে অনেকের দাঁত সমান পাটিতে, আমাদের উপরের চোয়াল এবং নিচের চোয়ালে সমানভাবে বিস্তৃত নেই। তার মানে কি, এবড়ো খেবড়ো ভাবে রয়েছে। এটাকে আমরা ইংলিশে বলতে পারি ক্রুকড টিথ অথবা ম্যাল অ্যালাইন টিথ। যদি আমাদের সেরকম জিনিস থাকে তাহলে দাঁত ছোট বড় অথবা আমাদের চোয়াল ছোট বড় এরকম যদি থাকে, সেখানে টিথের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টের জন্য কিন্তু দেয়ার আর দ্য চান্সেস অফ গ্যাপস বিটুইন টিথ। আগে আমি সমস্ত কারণগুলো বলছি, তারপর প্রত্যেকটার আলাদা আলাদা করে ব্যাখ্যায় আস। অনেককে আমরা দেখতে পাই যে সামনের দুটো দাঁত, তার দাঁতের মাঝে গ্যাপ, একে বলা হয় মিড লাইন ডায়াস্টেমা। অর্থাৎ আমরা যদি এই মাথা কচু কপাল থেকে শুরু করে মুখ অব্দি যদি একটা লম্বা লাইন টেনে দিই, এটাকে যদি আমরা মিড লাইন বলি, এই মিড লাইনের এটাকে একটা অক্ষ যদি আমরা বলতে পারি। তাই এই অক্ষের দুদিকে দুটো দাঁত, দুপাটির দু সাইডের দাঁত থাকে। এবার এই যে দুটো দাঁত মানে মিড লাইন থেকে যতটা সরে যাচ্ছে, তাকেই আমরা কিন্তু ইংরেজিতে বলছি মিড লাইন ডায়াস্টেমা। কেন হচ্ছে? হতে পারে আমাদের যে দুটো দাঁতের মাঝখানে একটা অংশ থাকে, গামের একটা অংশ থাকে, তাকে বলা হয় ইন্টারডেন্টাল প্যাপিলা। কারোর ক্ষেত্রে এই ইন্টারডেন্টাল প্যাপিলার নির্দিষ্ট কোনো শেপ থাকে না, যেভাবে দাঁতের অ্যারেঞ্জমেন্ট থাকে সেই অনুযায়ী সেটা তার শেপ থাকে। এবার যদি কোনো কারণে সেই প্যাপিলারটি উপর অনেকটা বেশি দূরে বিস্তৃত থাকে, এটা অ্যানাটমিক্যাল, এটা মানুষের দেখে নিজের গঠন, তখন দেখা যায় যে দুটো দাঁতের মাঝে প্রচুর পরিমাণে ফাঁক তৈরি হয়েছে। এছাড়াও ডায়াস্টেমার আরো অনেক কারণ রয়েছে।
সেগুলো আস্তে আস্তে আমি আসবো, আগে বাকি অন্যান্য প্রবলেম গুলোতে বলি। এবার কিছু জিনিস থাকে ফিজিওলজিক্যাল গ্যাপ, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল গ্যাপ, অর্থাৎ এগুলো ডিজিজ, ডিজিজ না বললেও বলা যেতে পারে প্যাথোলজিক্যাল, অর্থাৎ এটা আমাদের হওয়া উচিত না। ফিজিওলজিক্যাল মানে আমাদের থাকা উচিত। এই থাকা উচিত যে জিনিসগুলো সেটাকে বলা হচ্ছে প্রাইমেট স্পেস আর নিওনেটাল স্পেস, নিওনেট স্পেস। এই স্পেস গুলো কখন থাকে? সেটা হচ্ছে বাচ্চাদের দাঁত, যখন বাচ্চাদের দুধে দাঁত উঠছে সবসময় স্পেস ডেন্টিশন থাকা উচিত। যদি স্পেস ডেন্টিশন না থাকে তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি সেই বাচ্চাটা পরবর্তীকালে কিন্তু ম্যালঅক্লুশন অথবা দাঁতের মধ্যে তীব্র খেব্র ভাব, উঁচু নিচু ভাব কিন্তু থাকবে। ওটা কিন্তু ফিজিওলজিক্যাল। ওই যে স্পেস, ওই স্পেস কেন থাকে সেটা আমি বলছি। আসলে আমাদের যে স্থায়ী দাঁত যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের চোয়ালটাও বাড়ছে, বাচ্চাদের চোয়ালও ছোট। এবার এই যে বাচ্চাদের যে দাঁতের পরিধি, যাকে বলা হয় পরিধি যদি বাংলায় বলি, সেইটার দুটো সমষ্টিগত পরিধি আমাদের নর্মাল এর থেকে কিন্তু কম হয়, মানে আমাদের পার্মানেন্টলিতে যে সমষ্টিগত পরিধি সেই তুলনায় কম। তো ওই স্পেসটা তো দরকার যেখানে আমাদের পরবর্তীকালে স্থায়ী দাঁত আসবে। তো সেই জায়গায় যে ফাঁকটা থাকছে সেটা কিন্তু দরকার, নইলে ওই জায়গা যখন নতুন করে দাঁত আসবে স্থায়ী দাঁত, তাহলে কিন্তু সেখানেই আমাদের গঠনগত সমস্যা হতে পারে, এবং সেই দাঁতটির মধ্যে কিন্তু ম্যাল অক্লুশন, অর্থাৎ হচ্ছে আমাদের এবড়ো খেবড়ো দাঁত হতে পারে। এটা আরো আছে, বাচ্চাদের যদি কোন রকম মিস্টিরিয়াস হ্যাবিটস থাকে, সেলফ ডিটিরিওরেটিং হ্যাবিটস, মানে মানে জিভটা দিয়ে দাঁতটাকে ঠেলছি, ছোটবেলা থেকে অভ্যাস, তো সেই জায়গাটায় আমাদের একটা দাঁতকে বেশি খেলা পড়লো, একটা দাঁতকে কম, তো দুটো দাঁতের মাঝে সেখানে হতে পারে গ্যাপ তৈরি হতে পারে। আরেকটা কি যেটা অ্যাডাল্টসদের দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পিরিওডন্টাইটিস। পিরিয় কথার মানে হচ্ছে ঢেকে রাখা, আমাদের যে দাঁত তাকে যে ঢেকে রাখে, যে মাড়ি, তাকে মাড়ি এবং মাড়ি অন্যান্য অংশ সমূহ তাকে একসাথে বলা হয় পিরিওডন্সিয়াম। এই পিরিওডন্সিয়ামের ইনফ্ল্যামেশনকে বলা হয় পিরিওডন্টাইটিস। সেই সমস্ত পিরিওডন্টাইটিস এর ক্ষেত্রে কি হয়, যে দুটো দাঁতের ক্ষেত্রে যদি মাড়ির সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা গ্যাপ দেখতে পাই। অনেক অ্যাডাল্ট ক্ষেত্রে যখনই পেশেন্ট আমাদের কাছে আসেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা নিয়েই আসেন, ডাক্তারবাবু আমি কতদিন ধরে দেখতে পাচ্ছি যে আমার দাঁতের মাঝে খাবার ঢুকে যাচ্ছে, কিন্তু আমি তো ভালো করে ব্রাশ করি, তবুও কেন আমার দাঁতে গ্যাপ যাচ্ছে না। আমি কিন্তু দাঁতে ক্রাউন করেছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন ক্রাউন করাতে, আমি ক্রাউন অর্থাৎ ক্যাপ, আপনারা যাকে আপনাদের ভাষায় যাকে ক্যাপ বলে, ক্যাপ করি, তবু কেন আমার দাঁতের মধ্যে খাবার ঢোকা আটকাচ্ছে না। সমস্যা সেটা নয়, ব্যাপার হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে সেটা বুঝতে হবে। ধরুন আপনার দাঁতে ক্যাপ পরানো আছে, কিন্তু আপনার দাঁতটি যে জায়গাটায় ঢেকে রাখে, দাঁতের যে মাড়িটা যে জায়গাটায় অংশটাকে ঢেকে রাখে, সেই জায়গাটি ক্রমাগত নিচে চলে আসে। সেটা জিঞ্জাইভাল রিসেশন থেকে হতে পারে, অর্থাৎ অতিরিক্ত জোরে ব্রাশ করার ফলে অ্যানাটমিক্যাল যে টিপ সেখান থেকে মাড়িটা নেমে যাচ্ছে, এটা এক নাম্বার কারণ। আরেকটা কারণ কি হতে পারে, আমি নাম বলবো না কোম্পানি, যেহেতু আমি একটা লাইভে রয়েছি, কারণ কপিরাইটের সমস্যা হতে পারে। যাই হোক, যে সমস্ত যে কোনো হার্বাল টুথপেস্ট, একজন আছেন নমস্কার করে ব্যায়াম ট্যাম করেন, উনি আর কি একটা হার্বাল টুথপেস্ট, জানেন আপনি কার কথা বলছি, তুমি আর কি হার্বাল টুথপেস্ট টুথপেস্ট আর কি বের করেন। তো সেই সমস্ত আমরা যখনই পেশেন্ট আসেন আমরা ফার্স্ট জিজ্ঞেস করি যে আপনার কি ওই কোম্পানির নেওয়া জিনিস ব্যবহার করছেন, বা যারা ওই মধু টধু বের করে তাদেরও একটা আছে এরকম টুথপেস্ট, অর্থাৎ যে কোনো ধরনের হার্বাল টুথপেস্ট কি আপনি ইউজ করছেন, তাদের মধ্যে কি হয়, আমাদের কাপড় কাচার মধ্যে যে ডিটারজেন্ট থাকে আমাদের দাঁতের মধ্যেও কিন্তু থাকে। এই এই মানে দাঁতের বলছি, সরি, আমাদের টুথপেস্টের মধ্যেও কিন্তু থাকে, এবারে সোডিয়াম লরেল সালফেট। তো এই জিনিসটা, এই অ্যাব্রাসিভ, এছাড়াও থাকে আমাদের দাঁত মানে টুথপেস্টের মধ্যে অ্যাব্রাসিভস। অ্যাব্রাসিভ কথার অর্থ যেটা দিয়ে আমার দাঁতটা সাদা হয়, যেটা দিয়ে আমার দাঁতটা পরিষ্কার হচ্ছে, তার দানা হার্বাল টুথপেস্ট গুলোতে বেশি থাকে। সেই কারণে ওই দাঁতে ধীরে ধীরে বেশিরভাগ ব্যবহার করার ফলে দেখা যায় মাইক্রো গ্যাপস তৈরি হচ্ছে, বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। একটু ছোট গ্যাপ হলো, তার মধ্যে খাবার ঢুকলো,
ব্রাশ বেশিরভাগটাই পরিষ্কার করে নিত, কিন্তু ওই যে একটা টিভি অ্যাড দেখায় না, যে দুটো দাঁতের ফাঁকে আপনার দাঁতে ব্রাশ পৌঁছাচ্ছে না, তারপর দাঁতের মধ্যে সারাং তৈরি করছে, ঠিক এরকমই ব্যাপার। প্রপারলি আমাদের দুটো দাঁতের ফাঁকে প্রপারলি দাঁতের ওই ব্রাশ পৌঁছাতে পারে না, ব্রিসেলস ছোট ছোট কোনাগুলোর মধ্যে পৌঁছাতে পারে। ছোট আজকে একটা জমছে, কালকে ওটা আরো বেশি জমছে। এই করতে 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 আপনি একটা সময় আমার কাছে আসছেন বা যে কোনো ডাক্তারের কাছে আসছেন, তখন আর ওই যে নর্মাল অ্যাটাচমেন্ট সেখানে, মানে দাঁতের সাথে যে মাড়ির অ্যাটাচমেন্ট, সেখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে কিন্তু মাইক্রোস্কোপিক্যালি নামতে 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 অনেকটা নামে গেছে। এই জায়গা থেকে সমস্যাটা শুরু। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্যাপ ক্যাপ করার পরে কেন সেই ধরনের সমস্যাটা থেকে যাচ্ছে। ব্যাপার হচ্ছে ডাক্তারবাবুর কাছে আপনি স্কেলিং করেছেন, কারণ আমরা ফার্স্টেই বলি যে স্কেলিং করাটা খুব ইম্পর্টেন্ট। স্কেলিং স্কেলিং কথার মানে হচ্ছে আমাদের এই দাঁতের যে ইনফ্ল্যামেটরি নিডাস সেটাকে না জমতে দেওয়া, অর্থাৎ দাঁতটাকে পাতি ভাষায় পরিষ্কার করা। আমি যদি সবাই বুঝতে পারে সেরকম ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে দাঁতটাকে পরিষ্কার করা, যাতে দাঁতের দুটো ফাঁকে কোনো নোংরা না জমে থাকে, দাঁতটা আবার হেলদি হতে পারে। WHO রেকমেন্ড করে 6 মাসে একবার পরিষ্কার করিয়ে নেওয়া উচিত। ইন্ডিয়াতে হ্যাঁ অত 6 মাসে অন্তত হয় না, অ্যাটলিস্ট 1 বছরে একবার পরিষ্কার করিয়ে নেওয়া উচিত। ধরুন আপনি বহুদিন বাদে ওখানে গেছেন, ডাক্তারবাবুর কাছে গেছেন, আপনি বলছেন না আমি তো স্কেলিং করিয়েছি, আমি এখন স্কেলিং করতে চাই না, আপাতত আপনি একবার নর্মাল স্কেলিং করে দিয়ে আমাকে ওখানে ক্যাপটা বসিয়ে দিন। তারপর ডাক্তারবাবু আপনাকে বললো যে এরপরেও কিন্তু আপনাকে স্কেলিং করে মেনটেন করতে হবে, অথবা ইন্টারডেন্টাল ব্রাশ, অর্থাৎ যে দাঁতের দুটি অ্যাটাচমেন্ট কেটে গেছে সেখানে আপনাকে একটা পার্টিকুলার ব্রাশ দিয়েছে, সেই ব্রাশটা দিয়ে পরিষ্কার করার জন্য। কিন্তু আপনি সেই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলেন না, মেনটেন করলেন না। আপনি 2-3 বছর বাদে এই আবার ডাক্তারের কাছে গেলেন অন্য একটা দাঁতের সমস্যায়, তখন কথার প্রসঙ্গে আপনি কথা তুলেছেন যে আমার দাঁতে তো আপনি ক্যাপ করে দিয়েছিলেন, তাও কেন খাবার দিচ্ছে। কিন্তু ডাক্তারবাবু যে আপনাকে বলেছিলেন যে স্কেলিং করে মেনটেন করে রাখতে, আপনি কি করেছেন? করেননি। আপনি কি আপনার টুথব্রাশটা পাল্টেছেন? পাল্টাননি। আপনাকে যে টুথব্রাশিং এর পদ্ধতি চেঞ্জ করতে বলেছেন, তিনি করেছেন? করেননি। আপনাকে যে টুথপেস্ট চেঞ্জ করতে বলা হয়েছিল, সেটা কি করেছেন? করেননি। আপনার যখন সেন্সিটিভিটি হচ্ছে, আপনি একটা বাজার থেকে পথচলতি সেন্সিটিভিটি টুথপেস্ট এনে আপনি ব্যবহার করা শুরু করেছেন। কিন্তু নিয়ম কি? সেন্সিটিভিটি টুথপেস্ট শুধুমাত্র 7 দিন খেয়ে 10 দিনের বেশি ইউজ করা যায় না, তাও ডাক্তার রেকমেন্ডেড। বেশি দামি টুথপেস্ট মানে বেশি ভালো দাঁত হবে, খুব ভুল কথা, খুব ভুল কথা। আমরা এখনো কিন্তু ডেন্টিস্টরা খুব সাধারণ টুথপেস্টের দাম আছে। ওয়ে অফ ওয়ে অফ ব্রাশিং সেটা ইম্পর্টেন্ট, কিভাবে আমরা ব্রাশ করছি সেটা কিন্তু important, ঠিক আছে? আরো ধীরে ধীরে আলোচনা আসবো বাকি যে সমস্ত তার প্রশ্ন। মানে আমরা যেগুলো মার্কেটিং এর জন্য দেখি সব সময়, কারণ মানুষ তো যেটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেটার প্রতি বেশি প্ররোচিত হয় এবং সেগুলোর প্রতি ঝোঁক তাদের বাড়ে। তো এটা আমিও দেখেছি নিজেদের কেরিয়ারের দিকে, যখন কোনো এক্সপার্টের কেউ ওপিনিয়ন দিল সেই জায়গা থেকে না মেনে এই যে বারবার চেক আপ করানো, ফলো আপে আসা, এই জায়গাগুলো যেটা তুমি বললে যে ব্রাশ চেঞ্জ করা, এই জায়গাগুলো মানুষ খুব একটা ফলো করে না, কিন্তু অ্যাডভার্টিজমেন্টটাকে খুব বেশি ফলো করে এবং ফলো করতে গিয়ে দেখা যায় যে মানুষের ক্ষতিই হচ্ছে, ভালো তো কিছু হয়ই না। সত্যি তাই, মানে এই যে সেন্সিটিভিটি যে সমস্ত টুথপেস্ট গুলো অ্যাড দেয়, যেভাবে দেয় মানুষ কিন্তু ওগুলোর দিকেই বেশি ঝুঁকে। তো সেই দিক থেকে কিন্তু দাঁতের প্রবলেমটা বড্ড বেশি বেড়ে যায়। এটাই যাই আমি হোক, তো বারবার বলবো যে সেন্সিটিভিটি টুথপেস্টটা রেকমেন্ডেড বাই যখন ডক্টর কি করছেন, ডাক্তারবাবু আপনার সংশ্লিষ্ট বলেছেন, একটা পার্টিকুলার সময়ের জন্য বলেছেন, তখন আপনি use করুন। নিজে থেকে আপনি নিজের মতো এটা করতে যাবেন না, ব্যাপারটা হচ্ছে এটা। এক্স্যাক্টলি, নিজে থেকে করেই কিন্তু নিজেদের বিপদটা সকলে ডেকে আনে, সেই জায়গাতেই সমস্যাগুলো দাঁড়িয়ে যায়। যাই হোক, তো এরপর আমরা একটা নতুন নেক্সট ডেতে যাব, যেটা একটু মানুষ হয়তো এই ব্যাপারগুলো নিয়ে অতটা ভাবেই না, মানে এরকম একটা সাধারণ টপিক কিন্তু কেন হচ্ছে সবাই হয়তো ভাবে এইভাবেই চলতে পারে, মানে এইভাবেই চলে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটার ভিতরে যে কতটা সায়েন্স থাকে এবং অ্যাকচুয়ালি নিজেদের ভুলবশত কিছু কার্যকলাপের মাধ্যমেই কিন্তু মানুষরা ভুগছে আর কি। তো যাই হোক, অনেকের ক্ষেত্রে এরকমই দেখা যায় যে যেটা তুমি বললে একটা ওই পয়েন্টটা তুলে ধরেই বলি, যে খেতে খেতে খাওয়ার সময় যখন সে তার ফুড হ্যাবিট নর্মাল আছে কিন্তু খাচ্ছে যে কোনো খাবার,
খাওয়ার সাথে সাথে দাঁতের যে ফাঁকগুলো তৈরি হয়েছে সেই দাঁতের ফাঁকে কোনো খাবারের কণা প্রবেশ করে গেল। তো এইটা প্রবেশ করার ফলে সে যেটা তুমি বললে যে বলে যে আমি তো ব্রাশ করছি, ব্রাশের মধ্যে ওটা চলে যাবে, বা মুখের মধ্যে জল দিয়ে গুলি করছি তো বেরিয়ে যাবে। তো খাবারের কণা যখন দাঁতের ওই ফাঁক গুলোর মধ্যে প্রবেশ করে যায়, তো এটার কি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম বা কোনো ফিজিওলজিক্যাল প্রবলেম কি এর মধ্যে পড়ে? আর যদিও বা হয় বা নির্দিষ্ট মানে পার্টিকুলার যদি কোনো একটা প্রবলেমকে ধরি ডেন্টাল হেলথের মধ্যে বা ফিজিওলজিক্যাল হেলথ প্রবলেম কি হতে পারে এরকম হলে? দেখো অবশ্যই তাই, তার কারণ হচ্ছে ব্যাপার শুধু কিন্তু যে এই যে স্কেলিংটা কিন্তু প্রাথমিক পর্যায়ে, স্কেলিং কোনো ট্রিটমেন্ট বলা যায় না। স্কেলিং হচ্ছে একটা বেসিক থিং। স্কেলিং করার পরেও আরো অনেক কিছু আমাদের করার দরকার হতে পারে। আপনাদের সংশ্লিষ্ট ডাক্তারবাবুদের সাথে স্পেশালিস্ট ডাক্তারবাবুরাও থাকেন, তাদেরকে আমরা পিরিওডন্টিস্ট বলি। তারা স্পেশালি মাড়ি নিয়ে কাজ করে। মাড়ি হেলথ মানে কি শুধু স্কেলিং তা নয়, এমন একটা জায়গায় পেশেন্ট আমাদের কাছে আসছে যেখানে তার দাঁতের গ্যাপগুলো অনেক বড়। সেক্ষেত্রে শুধু স্কেলিং করে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদের করতে হয় যে আমাদের কিউরেটাজ বা রুট প্ল্যানিং এর মতো জিনিসগুলোকে ভাবতে হয়। কিউরেটাজ কথা মানে মানে হচ্ছে কিউরেটাজ রুট, আমি যদি সমষ্টিগত সবাইকার জন্য বলি, আলাদাভাবে ব্যাখ্যা না করি, জাস্ট আমি বোঝাতে চাইছি যে আমাদের দাঁতের ফাঁকে এই যে মানে আপনি যদি ওই জিনিসগুলোকে মানে দাঁতের ফাঁকে যে নোংরা গুলোকে সেগুলোকে যদি প্রপারলি বার না করা হয়, তাহলে প্রবলেম কি হতে পারে, যেটা তোমার প্রশ্ন ছিল। এক নাম্বার যেটা হচ্ছে দাঁত, আপনি দেখবেন দাঁত তো আপনার পেশেন্ট এসে বলছে যে দাঁত আমার দারুণ, না কিছু হয়নি, এত ভালো, কিন্তু দাঁত ফাটার ডাক্তারবাবু নড়ছে কেন এরকম? নড়ছে তার কারণ আপনার মাড়ি খারাপ হয়ে গেছে। আমার দাঁতে তো কোনো ক্যাভিটি হয়নি, তাও আমার দাঁত কেন তুলে ফেলতে হবে? কারণ আপনার মাড়ি প্রতি আপনি যত্ন করেন। সেই জন্য শুধুমাত্র দাঁত তো নয়, পুরো সমষ্টিগত একটা মুখ, পুরো সমষ্টিগত। এটা গেল। এবার তার ট্রিটমেন্ট হিসাবে যদি করতে পারি, শুধু স্কেলিং করে অনেক সময় আমরা সেটা করতে পারি না। অনেক সময় দেখি যে দাঁতের এতটাই অ্যাটাচমেন্ট কমে গেছে যে দাঁত পুরো ঝুলছে, এবার সেক্ষেত্রে আমরা কি করি, বোন গ্রাফট দিয়ে, এটাকে আমরা বলা হয় পিরিওডন্টাল প্লাস্টিক সার্জারি। অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট টার্ম, এটা বেসিক গোদা বাংলায় বলতে গেলে নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট। স্কিলিং মানে হচ্ছে শুধু ওপর ওপর করে ব্যাপারটাকে পরিষ্কার করা, বাকি ভাষায় বলতে গেলে, কিন্তু ডাক্তারি টার্মে বলছি না। আর স্কিলিং কিউরেটেজ কথা মানে হচ্ছে ভিতরে আপনার গোড়া, দাঁতের গোড়ার মধ্যে তো অনেক সময় নোংরা গুলো জমে একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে, সেগুলোকে তো প্লেন করা দরকার। এই জিনিসটাকে বলে রুট প্লেন, অর্থাৎ সমান্তরাল যেই হবে ওই যে পিরিওডন্টাল ফাইবার ও আবার আসতে ওকে ধরবে, আবার নতুন করে গ্রোথ হবে। আমার গাছের পাতা পচে গেলে আমি কি করবো, পাতার এক্সেস অংশটা যেটা পচে গেছে খারাপ অংশ সেটা ছেড়ে দিয়ে আবার ওটাকে সাইজ করে ভালো করে সার দিয়ে আবার তৈরি করা, তো কিন্তু তেমনি মারি আবার রিজেনারেট করতে পারে। এবার এই এই অংশগুলো থেকে তখন কিন্তু তখন কি হচ্ছে, খরচাটা বেড়ে যাচ্ছে, প্রচুর খরচা হচ্ছে। তো প্রথম থেকেই যদি আমি স্কেলিং করাই, না আমার ক্যাভিটি এই সমস্যা হচ্ছে, আমি যদি 6 মাসে একবার ডেন্টিস্টকে দেখাই, একটা আমার দাঁতে ফিলিং করতে নর্মাল রেস্টোরেশন করতে খুব জোর 1000 টাকা খরচ হচ্ছে, কোথাও 500-400 টাকার মধ্যে কাজ মিটে যাচ্ছে। সেটাই যখন অনেক দিন যাচ্ছে, যেতে 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 সেই জায়গায় ক্যাভিটিটা আরো বাড়ছে, বাড়তে বাড়তে সেই জায়গাটা রুট ক্যানালে চলে যাচ্ছে। রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে আমরা ক্যাপ দিচ্ছি, ক্রাউন দিচ্ছি, সেক্ষেত্রে 5-6 হাজার, 10,000, 15,000 খরচ হচ্ছে। তারপরেও আপনি যদি এরপরেও অবস্থায় আসেন, আপনি বলছেন না আমার শক্ত দাঁত পড়ে যাচ্ছে, তাহলে কিভাবে বাঁচাবো? বাঁচাতে গেলে তখন আবার আমাকে প্লাক সার্জারি বা হচ্ছে অথবা আমরা গ্রাফটিং এই সময়ের দিকে যেতে হচ্ছে। খরচাটা 50,000 থেকে 1 লাখে চলে যাচ্ছে। তারপর ধরুন আপনি দাঁত বিনা কারণে ফেলে দিয়েছেন সেই অবস্থায়, এবার তখন আপনি ভাবছেন আমি খাবো কি, আমি আমার কম বয়স, আমি খোলা পড়া দাঁতে খেতে চাই না, তখন আপনি ইমপ্ল্যান্ট করছেন। ইমপ্ল্যান্টের দাম 25,000 থেকে শুরু করে 50,000, চারটে লাগলে মোটামুটি 5-6 লাখের ব্যাপারে চলে যাচ্ছে। তার মানে কি, শুরু হচ্ছে 500-600 টাকা থেকে, চলে যাচ্ছে 5 লাখ 6 লাখে, ডিপেন্ড করছে আপনার নেগলিজেন্স। ভাবছেন হয়তো যে ডেন্টিস্টের কাছে গেলে আবার ওই টাকাটা খরচ হচ্ছে, কিন্তু ওই টাকাটা পরবর্তীকালে যখন আপনি একবারে এসে কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার অনেক কটা টাকা বেরিয়ে গেছে। তখন হয়তো আমরা সেই প্রগনোসিসও করতে পারবো না। প্রথম থেকে যদি আমরা মেনটেন করি, এই ঝামেলাই থাকবে। ব্যাপারটা হচ্ছে এটা। একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি, লাবণী জিজ্ঞাসা করছেন যে বাজার চলতি টুথপেস্ট গুলো কতটা হেলদি দাঁতের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য?
আচ্ছা, বাচ্চাদের জন্য সম্পূর্ণ একটা আমি চার্ট দিয়ে দেবো। আমি তুমি তোমার লাইভে তোমার পেজ থেকে শেয়ার করে দেবো। এর একটা চার্ট আছে বাচ্চাদের, কিন্তু অনেকেই এটা একটা খুব ভালো কথা বলেছেন, যিনি বলেছেন বাচ্চারা অনেক সময় আমাদের কাছে আসে, এসে মানে বাচ্চাদের মা এসে বলছে ডাক্তার আমি তো কোলগেট বা পেপসোডেন্টের নাম নিলাম, তো এই সমস্ত দিয়ে মাজাচ্ছি, আমার 4-5 বছরের বাচ্চাকে কত চোখ দেখছি দাঁতের মধ্যে সাদা 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 কিরকম একটা অদ্ভুত ছোপ হয়ে গেছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে বাচ্চার যতটা ফ্লোরাইড দরকার আপনি কি সেই পর্যাপ্তটা দিচ্ছেন নাকি বেশি দিচ্ছেন, সেই জিনিসটাতে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা এজের একটা নির্দিষ্ট টুথপেস্ট আছে, তার বাইরে যাওয়া যায় না। ছোটদের একদম আমাদের ওই মটর দানার সাইজের টুথপেস্ট নিতে হয়। কখনো ক্ষেত্রে সেটা আমরা যখন বড়দের টুথপেস্টে যাচ্ছি, কোলগেটে শিফট করছি বা পেপসোডেন্টে অ্যাডাল্ট টুথপেস্টে শিফট করছি, যে কোনো অ্যাডাল্ট টুথপেস্টে, সেটা 12 বছরের পরে, তার আগে নয়। কিন্তু বাচ্চাদের টুথপেস্ট এই কারণেই আলাদা, নইলে পরবর্তীকালে আপনি দেখবেন যে বাচ্চারা মানে বাচ্চাদের মা বাবারা অলওয়েজ কমপ্লেন করে যে দাঁতের মধ্যে সাদা সাদা ছোপ, এগুলোকে ফ্লোরোসিস বলা হয়। অর্থাৎ এটা সাদা মানে আপনার এই যে গঠন দাঁতের মধ্যে অতিরিক্ত ফ্লোরাইড জমার ফলে জায়গাটা বা ফ্লোরাইডের অভাবের ফলে ওই জায়গাটা কিন্তু একটা মটলিং হবে। এই জন্য এটা খুব নির্দিষ্ট। আর বাজার চলতি টুথপেস্ট কতটা হেলথ, প্রথম কথার উত্তরে আমি যদি বলি বাজার চলতি বলতে যেটা এতদিন ধরে চলে আসছে আপনারা সেটার দিকে স্টিক করে থাকুন। নতুন কোনো কিছুতে হার্বাল অর্থাৎ অ্যাব্রাসিভস বেশি আছে কিনা সেটা আপনার ডাক্তার বাবুই কিন্তু বলবে। এটা কিন্তু অ্যাড দেখে কেনার মতো নয়। এটা গেল। আর বাচ্চাদের কথায় আবারও আমি ওই একই রিপ্লাই দেবো, বাচ্চাদের টুথপেস্ট আলাদা, সংশ্লিষ্ট বাচ্চার সংশ্লিষ্ট এজ অনুযায়ী আপনার ডাক্তার বাবু আপনাকে সাজেস্ট করবেন, সেইটাই কিন্তু আপনাকে ইউজ করাতে হবে আপনার বাচ্চাদের বাবুর জন্য। একদমই, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমরা কতটা ভুল জানি, আমরা জানি টুথপেস্ট বুঝি একটা ওই নর্মাল যেমন আমরা জিনিসপত্র কিনি না স্টেশনারি দোকান থেকে, ওরকম একটা ব্যাপার যে প্রতি মাসের একটা রেশন কিনতে হয়, তো তার মধ্যে টুথপেস্ট পড়ে এবং সেটা বাড়ির সবাই ব্যবহার করে, যে কোনো বয়সের যে কোনো মানুষ। এবং সেটা যে কতটা আমরা ভুল করি রীতিমতো, সেটাই আজকে আমরা জানতে পারছি। অনেকেই জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। সুলেখা দি হাই। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করবেন, কারণ ডক্টর সেটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা নেক্সট একটা কোয়েরি এখান থেকে চলে আসে, একটা সমস্যা যে যেহেতু আমরা স্পেসেস বিটুইন টিথ এটা নিয়ে কথা বলছি, যে দাঁতের মাঝে যে গ্যাপ গুলো, এটা কিন্তু দেখা যায় একটু নির্দিষ্ট বয়সে, মানে হয়তো এজটা আস্তে আস্তে বাড়ছে, তো এই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু গ্যাপ গুলো তৈরি হয়। কারণ এগুলো আমি নিজেও দেখেছি, আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি। প্রথমে কিন্তু ছিল না, তারপরে যত বয়সটা বাড়ছে তারপরে দেখা যাচ্ছে যে দাঁতগুলো আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে, বা যে জায়গাতে ছিল সেই দাঁতগুলো সরে সরে যাচ্ছে, জায়গাগুলো গ্যাপ তৈরি হচ্ছে। তো এটা কেন, মানে কেন হয়? দেখো, আগে আমি ছোট বয়স থেকে শুরু করি। ছোট বয়সে তো আমি আবার ওই একই কথাই বলবো যে প্রাইমেট স্পেস এটা ফিজিওলজিক্যাল। 9.5 বছর, 10 বছর, 8.5 থেকে 9 বছরে বাচ্চারা ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকারই নেই। আপনাদের ওটা নর্মাল, ও নিজের মতো ভাঙবে, করবে, সেলফ কারেক্টিং। ইটস কল্ড আগলি ডাকলিং স্টেজ। একদম ছোটবেলায় প্রত্যেক বাচ্চারা আসছেন যে এই যে ছোট ছোট দাঁতের মধ্যে ফাঁক আছে, আপনার দাঁতেও ছিল, আপনার বাবা মার দাঁতেও ছিল, তার বাবা মার দাঁতেও ছিল, সবাইকারই থাকবে। ওটা থেকেই নতুন দাঁত উঠবে, তাই ওটাতে চিন্তা করার কোনো কারণ নেই। এর পরবর্তীকালে ধরুন একটা 20-25 বছরের মানে ছেলে বা মেয়ে, যেই এসে আমাদের বলছে যে হঠাৎ করে যে দাঁতে কিন্তু ফাঁকছিল না, হঠাৎ করে কিন্তু আমরা ফাঁকটা বুঝতে পারছি। এর দুটো কারণ হতে পারে। এক, দাঁতের মধ্যে পাথর জমার জন্য আপনি ক্লিন করাননি, সেই কারণে প্রচুর পরিমাণে মাড়ি খারাপ হতে হতে ফাঁক হয়েছে, এটা হতে পারে। আর পিছনের আক্কেল দাঁত অনেক সময় এক্সেস প্রেশার দেয়, সেই প্রেশারের ফল কিন্তু আমাদের দাঁতে তেব্র তেব্র হতে পারে। এটা একটা নর্মাল, একটা খুবই নমিনাল একটা রিজন, বাট এটা হলেও হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা দেখতে পাই। সেটা ডিপেন্ড করছে আপনি আপনার ডাক্তারবাবু আপনার পার্টিকুলার কেসে কি কথা বলছেন, সেই অনুযায়ী আপনাকে সেটা আপনার ডাক্তারবাবু সেটা আপনাকে জাজ করবেন পার্টিকুলার কেসে আপনার কি হচ্ছে এটার জন্য। এছাড়া আর এমনিতে ওই একই কথা, যেটা হচ্ছে যে সবকিছুই দাঁড়িয়ে আছে ওই আপনার ডেন্টাল চেক আপটা প্রপারলি হচ্ছে কিনা। ডেন্টাল চেক আপ যদি হয়, যদি প্রপারলি স্কেলিং করা হয়, দাঁতের ফাঁকে যদি নোংরা না জমে, নোংরা যত জমবে তত নোংরা আস্তে আস্তে দাঁতটাকে ফাঁক করবে। ইটস ভেরি নর্মাল, খুব পাতি কথা। আমি ডাক্তার হিসাবে বলছি না, একজন নর্মাল, আমি সাধারণ কথায় যাতে সমস্ত মানুষ বোঝে আমি সেই ভাষায় বলছি।
নোংরা জমবে, আরো জমবে, তারপর আরো জমবে, করতে 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 আমার দাঁতটা কিন্তু ফাঁকটা শুরু করবে। কারণ একটা সময় পেশেন্টের একটা খুব ধারণা আছে, আচ্ছা ডাক্তারবাবু আমি শুনেছি স্কেলিং করার ফলে দাঁতে ফাঁক হচ্ছে, স্কেলিং করার ফলে দাঁতে ফাঁক হবে? আপনার দাঁতে ফাঁক ছিল, মাড়ি খারাপ ছিল, তাই জায়গায় নোংরা জমেছে, আমি সাফ করছি, তাই পরে ওই ব্যাপারটা ভিজিবল হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন না, তুমি দেখতে পেতেন না, এবার বল। হ্যাঁ, আপনাকে আগের জায়গায় ফেরাতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর যদি আপনি মনে করেন শুধুই স্কেলিং করে রাখবেন, তাহলে সেক্ষেত্রে সময় দিতে হবে আপনাকে। একদিনে আপনি এত 30-40 বছরের নোংরা পেশেন্ট এসে বলে যে কালকের পর থেকে আমি ঠিক হয়ে যাবো, না, পারবেন না। ইট উইল টেক টাইম। এতদিনের নোংরা একদিনে যাবে? বাড়িটা তো গ্রো করতে সময় দিতে হবে, আরো ওষুধ দিয়ে আমরা সেই সমস্ত গুলো লাগাতে, জেল বা যে কোনো ধরনের খাবার, ওষুধ, অ্যান্টিবায়োটিক্স অনেক সময় দিই আমরা। সেটা করতে মাড়িটা প্রপারলি গ্রো করবে, তবে না আপনি সেই জায়গায় করবেন। এরপরে যে গ্যাপ গুলো তৈরি হয়েছে, তারপর আপনি ক্রাউনিং এর জন্য যেতে পারেন, আপনি তারপরে ক্যাপ লাগাতে পারেন। এতটা আগে আমার মাড়ি ঠিক হবে, আগে আমি বিছানা ঠিক করবো, তারপর না বালিশ পেতে শুবো। আমি পাথরে গিয়ে একটা বালিশ পেতে ভালো করে শুতে পারবো না। আগে আমি, আমার বাড়িতে কনস্ট্রাকশন হয়েছে, আমি চারদিকে বালি পড়ে আছে, আমি তার মধ্যে একটা চাদর পেতে শুতে পারবো না। আমাকে বিছানাটা ঠিক করতে হবে। বিছানা হচ্ছে মাড়ি, মাড়ি প্রপার হবে, মাড়ি ঠিক হবে, তারপর আপনি বিছানাটা ভালো করবেন। সেটা হচ্ছে আপনার problem। একদমই তাই। মানে আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে জানি না, কিন্তু জানার চেষ্টা করি না। এটা সব থেকে বড় সমস্যা হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। আমাদের যখন চিকিৎসা পদ্ধতিগুলো চলে, সেই জায়গা থেকে যখন আমরা বোঝাই, মানে আমাদের কাছে আসলে হয়তো আমরা সেই জায়গাটা বোঝাতে পারবো, কিন্তু নিজের মতো করে যদি আপনারা কিছু করেন, সেই জায়গা থেকে কিন্তু সমস্যাটা নিজেরাই ডেকে আনে। তো অ্যাডাল্টহুড এর ক্ষেত্রে তো এটা হয়, কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে, কারণ বাচ্চারা বড্ড বেশি ভোগে এই জায়গাগুলোতে, এবং তখন ওটা নেগলেক্ট ভীষণভাবে করা হয় যে ছোট তো, আস্তে আস্তে দুধটা পরে এগুলো পড়ে যাবে তো ঠিক হয়ে যাবে। 2-3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দাঁতে এরকম গ্যাপের সমস্যা দেখা যায়। এটা কি খুব নর্মাল, নাকি এটার একটা কোনো সমস্যা হলেও হতে পারে? না, এটা সমস্যা না, আমি একবারই বলেছি প্রাইমেট স্পেস, নিওনেটাল স্পেস, এটা একদমই ফিজিওলজিক্যাল, এটাতে কোনো সমস্যা নেই। তবে যদি প্রথম প্রশ্ন তোমার উত্তর দিই, যেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু সব প্রথম দাঁত ওঠার পরেই কিন্তু চেক আপে নিয়ে আসা যেতে পারে, এর কোনো সমস্যা নেই। বাচ্চাদেরও কিন্তু দাঁতের যত্ন করতে হয় একদম ছোটবেলা থেকে, যখন একদম দুধে দাঁত মানে একদম সবে তখন হচ্ছে, একদম খুবই অল্প বয়স, তখন কিন্তু ওরা তো নিজেরা পারে না। তখন প্রথম প্রথম একদম যে আপনাকেই কিন্তু প্রপারলি দাঁত ওঠার পরে যে কোনো ধরনের বাচ্চাদের সামান্য পরিমাণে অ্যাটলিস্ট মুখটা ধুইয়ে দেবে। নইলে কিন্তু যেমন অনেক বাচ্চার কমপ্লেন থাকে কি, আমরা আমার সামনের ওপরে দাঁতগুলো কেমন একটা খেয়ে যাচ্ছে, ফার্স্ট কোশ্চেন আমি আগে জিজ্ঞেস করি, বাচ্চা কি দুধ খেতে খেতে শুয়ে পড়ে? বলে হ্যাঁ। না, তাহলে হবে না। ওই যে মিল্কের সুগার, ওটা দাঁতের মধ্যে থেকে যাচ্ছে, একটা কলোনি ফর্ম করছে, ব্যাকটেরিয়াল কলোনি, ওটাকে বলা হয় নার্সিং বটল ক্যাপস। অর্থাৎ দুধ, আমার বাচ্চাকে যখন বটল ফিডিং করার বা ব্রেস্ট ফিডিং করার যাই হোক, বাচ্চা যদি দুধ খেয়ে মুখ না ধুয়ে পরিষ্কার না করে শুয়ে পড়ে, জমতে 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 কিন্তু ওই জায়গায় তৈরি হয় নার্সিং বটল ক্যাপস। তাই জন্য বাচ্চাকে যেভাবেই হোক মুখটা কিন্তু ধুইয়েই, যে কোনো ভাবে পরিষ্কার, অর্থাৎ তুলো দিয়ে বা টর্চ নিয়ে হাত পরিষ্কার করে একটু মুছিয়ে দিন ভালোভাবে গরম জল দিয়ে, তাতেও হবে। হাতের কাছে যা আছে সেটুকুই করুন, বিশাল কিছু করতে হবে না, সেটুকু করলেও কিন্তু অসুবিধা হবে। একদমই, মানে এটা আমিও বলে থাকি, বাচ্চার মায়েদের ক্ষেত্রে একটা প্রবলেম থাকে যখনই বাচ্চার খাবার দাবার বা ডায়েটের কথা হয়। বাচ্চাকে না অনেক মাই থাকেন যারা কিন্তু পরিষ্কার করান না, মানে দাঁত উঠছে ঠিক আছে, মুখটাকে ধুয়ে রাত্রে ঘুমাতে নিয়ে যায় না। এটা অনেক মায়েরা করে থাকে। তো তাদের মূল বক্তব্যটা এটাই থাকে যে বাচ্চা তো, তাদের ক্ষেত্রে অত প্রয়োজন হয় না, কিন্তু সেই যে লেয়ারটা যেটা তুমি বললে যে একদম তাই, খাবারের কণাগুলো কিন্তু ওইভাবে জমতে থাকে। এবং অনেকেই দেখে থাকবেন যে সমস্ত বাচ্চারা একদম মিল্ক ছাড়া কিছু খাচ্ছে না বা ব্রেস্ট ফিড করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু জিভেও একটা বড় দুধের সরের টাইপের একটা লেয়ার পড়ে যায়। তো দাঁতের উপরেও কিন্তু এগুলো জমতে থাকে, এবং সেই জায়গা থেকে প্রবলেম গুলো ফেস তারা করতেই পারে। তো এই টোটাল যে ব্যাপারটা, দাঁতের যে স্পেসেস গুলো, যে গ্যাপ গুলো তৈরি হয়ে যাচ্ছে বা মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে, এই যে সমস্যাগুলো তো কিছুটা আহ হচ্ছে নর্মাল হতে পারে, কিছুটা আবার কিন্তু অ্যাবনর্মালিটিসও রয়েছে, যেমন ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন তুমি আমাদের বললে। তো এইটার থেকে যদি বেরিয়ে আসতে চাই আমরা, তো এর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কি, কিভাবে ট্রিটমেন্টটা হতে পারে?
ফিজিওলজিক্যাল স্পেসে কোনো ট্রিটমেন্ট নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওটাই যে ফিজিওলজিক্যাল মানেই তার কোনো ট্রিটমেন্ট নেই, ফিজিওলজিক্যাল মানে তার অ্যানাটমি, ও নিজেই উঠবে। আসি প্যাথোলজিক্যাল। যদি সামনের দাঁতে মিডলাইন ডায়াস্টেমা থাকে, আমরা আগে দেখবো যে কতটা দূরে, 2 mm এর বেশি না 2 mm এর কম, এই সামনের দুটো দাঁতের ফাঁকে 2 mm এর কম না 2 mm এর বেশি। যদি 2 mm এর বেশি হয় তাহলে কিন্তু তার বাঁধতে হয়, তাকে বলে অর্থোডন্টিক ট্রিটমেন্ট। অর্থাৎ যারা আমাদের স্পেশালাইজেশন আছে, স্পেশালাইজ ডাক্তারবাবুরা আমাদের যে কোনো সংশ্লিষ্ট ডাক্তারবাবু ক্লিনিকে এসে ট্রিটমেন্ট গুলো করেন, অর্থাৎ আপনার দাঁতটাকে সমান করার জন্য যে ট্রিটমেন্ট সেটাকে কিন্তু করতে হবে, তবে গিয়ে ওই জায়গায় বুঝবে। যদি 2 mm এর কম থাকে তাহলে আমরা ভিনিয়ারিং করতে পারি। ভিনিয়ার কথার অর্থ হচ্ছে একটা দাঁতের কালারেরই একটা রেজিনাস একটা লেয়ার, সেটা দিয়ে আমরা দুটো দাঁতের যে অতিরিক্ত জায়গাটা সেটাকে বন্ধ করতে পারি, অথবা ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা সেই জায়গায় আমরা বন্ধ করতে পারি। ডিপেন্ড করছে সেই দাঁতটা কেমন অবস্থায় রয়েছে, দুটো দাঁতের ফাঁক কতটা বেশি আছে, কম আছে না বেশি আছে, কতটা বেশি আছে থাকলে, বাচ্চা কি কোন বয়সে আসছে। বাচ্চা অনেক সময় এরকম পেশেন্ট আমরা দেখতে পাই যে এটার ফাঁক হওয়ার সাথে সাথে এই দাঁতগুলো উঁচু, ঠিক আছে। আগে এই সমস্ত পেশেন্টদের আগে যদি বয়স ছোট থাকে তাহলে আমাদের অবশ্যই আগে জিজ্ঞেস করতে হবে, এবং সেটা আমাদের খেয়ালও করতে হবে, ডায়াগনোসিসও করতে হবে যে তার পেশেন্টের নাকের হাড় ব্যাকা কিনা, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসটা প্রপারলি চলছে কিনা, ঠিক আছে। এটা একটা গেল। আঙুল আমাদের চেক করতে হবে যে ইনসায়ানোসিস বা ব্লুইশ, অর্থাৎ আপনি মুখ খুলে মাউথ ব্রিথ করে কিনা পেশেন্ট, টাং থ্রাস্ট করে কিনা, নাক দিয়ে ফেলে কিনা, সেরকম আলাদা আলাদা অ্যাপ্লায়েন্স আছে, আমরা সেই জায়গাগুলো কিন্তু লাগিয়ে দিই। এবার 8.5-9 বছর, 9.5 বছরের অনেক সময় পেশেন্ট এসে বলেন যে এদিক ওদিক এদিক ওদিক এটা হচ্ছে, ওটাকে আমরা বলি কিন্তু সেলফ কারেক্টিং স্টেজ। ওই সময় হবে 8.5 বছর, 9.5 বছর, 7.5 বছর, কোনো অসুবিধা, 9.5 বছর না, অ্যাটলিস্ট 9 বছর অব্দি একটু কিন্তু চেঞ্জ হতে হতে থাকে। ওপরে দুটো ক্যানাইন উঠে গেলে ও নিজের মতো জায়গা সেট করে যাবে। এই অবস্থায় পেশেন্ট এলে, এইটুকু বয়সের পেশেন্ট এলে আমরা সবসময় বলি কিছু চিন্তা করার দরকার নেই, এরপরে যদি সমস্যা হয় তখন আপনি আসবেন। এটা গেল একটা। পিরিওডন্টাল প্রবলেম, অর্থাৎ দাঁতের যেটা আমরা বললাম যে স্কেলিং করা, যেটা সেটা তো প্রথমেই স্কেলিং করতেই হবে। এবার স্কেলিং করার পরেও দেখছি যে স্কেলিং করার পরে আমি দেখলাম যে দাঁতের ফাঁকটা এতটাই বেড়ে গেছে যে শুধু স্কেলিং করে ওখানে হচ্ছে না, ওই যে বললাম পিউরার টেস্ট বা রুট প্লেনিং, সেটা আমাদের করার দরকার। করার পরে আমাদের মাড়িটাকে তৈরি হলো, তারপর আমরা কিন্তু সেই জায়গায় ক্যাপ বা ক্রাউন আমরা বসিয়ে দিতে পারবো, অর্থাৎ প্রস্থোডন্টিক আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তারপর আমরা যদি প্রপারলি মেনটেন রাখি, আশা করা যায় সেখান থেকে খুব একটা সেরকম প্রবলেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় প্রচুর পরিমাণে দাঁত আর কি নড়ে, এইরকম গ্যাপ থাকার ফলে ধীরে ধীরে গ্যাপ হতে হতে গ্যাপ প্রচুর পরিমাণে পেশেন্ট আসছেন যে দাঁত খুব নড়ছে, খুব যদি নড়ে গ্রেকটিভ মোবিলিটি, সেক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু দাঁত তুলেও ফেলতে হয়। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এসছে। রাখি ম্যাডাম, আমি একজন টিচার, স্কুল টিচার, তো উনি জিজ্ঞাসা করছেন যে ওনারা জাস্ট ডেলিভারি হয়েছে আর কি, তো ওনার একটা প্রবলেম ফেস করেন উনি দাঁত নিয়ে, সেটা হচ্ছে কোনো টক জাতীয় খাবার খেলে দাঁতটা যেরকম হয়ে যায়, ডেলিভারির পর থেকে উনি খেয়াল করছেন দাঁতগুলো সেরকম হয়ে গেছে, দাঁতগুলো একটু টক টক ভাব লাগছে এবং এটা একটা বিরক্তিকর ভাব হচ্ছে, যেটা এর কি কোনো সমাধান আছে? সেটা প্রথম কথাই আগে ক্লিনিক্যালি দেখতে হবে কি অবস্থায়। যতক্ষণ আমি ক্লিনিক্যালি দেখছি পেশেন্টকে ততক্ষণ কমেন্ট করা উচিত হয় না। অনেক ক্ষেত্রে পেশেন্ট যখন অনেক ধরনের ওষুধ খান, সেই ওষুধ খাওয়ার ফলেও কিন্তু যদি টেট্রাসাইক্লিন জাতীয় কোনো ওষুধ কোনো কারণে খাওয়া হয়, যদিও উচিত নয়, এটা ওরা আমাদের সংশ্লিষ্ট গাইনিকোলজিস্টরা ওরা কিন্তু টেট্রাসাইক্লিন দেন না, বাট ইন কেস কোনো কারণে এই ধরনের ওষুধ যদি খাওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু এরকম হলুদ ভাব আসতে পারে, অথবা মায়ের এরকম এরকম সমস্যা হতে পারে যে একটা টাইমের পরে, অর্থাৎ মানে ডেলিভারির পরে যদি কোনো কারণে যদি এমন কোনো মানে যদি প্রপারলি পরিচর্যা না হয়ে থাকে, কারণ একটা টাইম তো আমরা গত 3-4 মাস তো আমরা প্রপারলি ট্রিটমেন্ট করতে পারি না। এবার সেই কারণে যদি কোনো কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কি কারণে। যদি নোংরা জনিত কারণ থাকে স্কেলিং করে, সেক্ষেত্রে আমরা এস্থেটিক রিকোয়ারমেন্টের দিকে যেতে পারি। যদি আমরা দেখি যে না ওষুধ খাওয়ার দিকে হচ্ছে, তাহলে মেডিকেল কাউন্সিলিং করতে হবে যে কি জন্য, কোন ওষুধ এমন কিছু করেছে কিনা তার জন্য। এছাড়া কোনো মানে কমপ্লিকেশন হয়েছে কিনা ডেলিভারির সময়, সেটাও আমাদের দেখতে হবে।
সমস্ত কিছু ডায়াগনোসিস করার পরে কিন্তু আমরা প্রকৃতপক্ষে বলতে পারি আসলে সমস্যাটা কি থেকে হয়েছে। তবে টক ভাবের কথা সেটা ডেলিভারি থেকে আলাদা হিসাবে বলছি। টক ভাব মানে মুখে যাদের থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটি, জিআরডি অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ এই ধরনের সমস্যা থাকে, তাদের কিন্তু দাঁতের একটা সমস্যা দেখা যায়, তাকে আমরা বলি ইরোশন, অর্থাৎ দাঁতের এই জায়গাগুলো সার্ভাইকাল অংশগুলো অথবা দাঁতের এই যে উপরের অংশগুলো মধ্যে একটা এরকম এরকম একটা শেপ, আমি যদি বলি এরকম একটা শেপের অংশ দেখা যায়, ওয়েট শেপ ডিফেক্ট দেখতে পাওয়া যায়। এখান থেকে কিন্তু পেশেন্টের সেন্সিটিভিটিও হয়। দাগ একটা হলুদ, হলুদ দাগ অ্যাকচুয়ালি কি? হলুদ দাগ মানে হচ্ছে আমাদের দাঁতের তিনটে ভাগ, একটা এনামেল, একটা ডেন্টিন, একটা সিমেন্টাম। এনামেল একদম বাইরের লেয়ার, ডেন্টিন মাঝের লেয়ার, সিমেন্টাম হচ্ছে রুটের কাছাকাছি অংশের লেয়ার, পাতি ভাষায় বলতে গেলে। এবার এই ডেন্টিনের রংটা কিন্তু নর্মাল এনামেল যেটা সাদা তার থেকে হলুদ। যদি সেই ধরনের অংশ আমরা বেরিয়ে পড়ে, মানে ওই এনামেল, উপরের এনামেলটা যদি কোনো কারণে ক্ষয় হয়, তাহলে যদি ডেন্টিনটা অংশটা বেরিয়ে পড়ে সেক্ষেত্রেও কিন্তু বেশি পরিমাণে হলুদ দেখা যায়। সেক্ষেত্রে কিছুদিন বাদে পেশেন্টের সেন্সিটিভিটিও হয়, কারণ ধীরে ধীরে ডেন্টিনের ক্ষয়টা ধীরে ধীরে যদি পাল্প অব্দি চলে যায়, অর্থাৎ ভিতরে যে নার্ভ টিস্যুর জন্য, তখন কিন্তু সেন্সিটিভিটি দেখা যায়। পেশেন্ট বলে যে আমি কিছু জল ঠেকাতেই পারছি না, প্রচন্ড চঞ্চল চঞ্চল করে উঠছে। একটা সময় পেশেন্ট যদি সেটাকে ওষুধ খেয়ে খেয়ে রেখে দেয়, ট্রিটমেন্ট না করা, তাহলে পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে যে এই দাঁতে সেটা স্থায়ী ব্যথা শুরু হয়। সেক্ষেত্রে রুট ক্যানাল করে ট্রিটমেন্ট করতে হবে। এটা ডিপেন্ড করছে আপনার কি অবস্থা আছে, সেটা আপনার সংশ্লিষ্ট ডাক্তারবাবুকে অবশ্যই আপনি ডাক্তারবাবুকে দেখান। তিনি আপনার প্রপারলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস না করার পরে আসল আপনার কারণটা দর্শন যায় না। একদমই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটি কোয়েশ্চেন এসছে, বর্ণালীদি বলছেন, যদি আমি কোয়েশ্চেনটা একটু বুঝতে পারিনি তাও আমি পড়ে শোনাচ্ছি। আমার থাইরয়েড আছে 2021 থেকে, মেডিসিন খাই, মাঝে মাঝে জয়েন্টে ব্যথা এবং হেয়ার ফল হচ্ছে, এর সমাধান বলবেন। আচ্ছা, জয়েন্টে ব্যথা বলতে কি দাঁতের জয়েন্টে ব্যথার কথা বলছেন নাকি আপনার হাড়ের জয়েন্টের কথা বলছেন? এটা একটু বললে সুবিধা হয়, কারণ আমরা আজকে ডেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, তো সম্ভবত উনি অস্থির কথা বলছেন, দাঁতের কথা মনে হয় বলছেন না, একটু জানাবেন। আচ্ছা, তো এবার একটা কমন খুব প্রশ্ন সকলেরই থাকে, যেটা আমি নিজেও ফেস করেছি, কারণ অনেকেই জানে না যে কিভাবে, মানে হাউ টু ব্রাশ, এইটাই অনেকের কাছে জানা যায় না, যে মানে ওরা বুঝতেই পারে না, বা আমরা অনেকেই আছি সাধারণ মানুষ যারা ঠিক জানি না অ্যাকচুয়ালি ব্রাশিং যে মেথড সেটা কি, কিভাবে করতে হয়, আর আমরা যদি ব্রাশ করি 24 ঘন্টায় তাহলে কতবার এক্স্যাক্টলি করা উচিত? নর্মালি সাধারণ ভাষায় বলতে গেলে দিনে দুবার, একবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, নতুন করে আমরা কাজে যাচ্ছি যখন, তার আগে আমরা ব্রাশিং করছি, আর রাত্রিবেলা শোয়ার আগে, দুটো ইম্পর্টেন্ট। এখন ব্রাশিং এর টেকনিক বলতে গেলে দেয়ার আর লট অফ টেকনিকস। যে সমস্ত পেশেন্টের অর্থোডন্টিক ট্রিটমেন্ট চলে তার জন্য আলাদা টেকনিক, যে সমস্ত পিরিওডন্টিক ট্রিটমেন্ট আছে, মানে অর্থাৎ দাঁতের প্রচুর পরিমাণে গ্যাপস, এই ধরনের পেশেন্ট, অথবা গ্যাপস বলাটা ভুল, অর্থাৎ যাদের আর কি মাড়ির হালাত ভালো নয়, মাড়ির স্বাস্থ্য ভালো নয়, তাদের জন্য একরকম আলাদা টেকনিক, এগুলো স্পেশালাইজ টেকনিক, সেগুলো ডাক্তারবাবু আপনাকে আপনার সামনে সেই পদ্ধতিটা আপনাকে বর্ণনা করবে। কিন্তু বেসিক কথায় আমি যদি আসি, বেসিক টুথব্রাশিং সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফ্রম ইউর গাম টু টিথ, গামের দিকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে দাঁতে তুলবেন না। এটা দাঁতের ব্রাশ নয়, বা এটাও কিন্তু ব্রাশিং এর মেথড নয়। ব্রাশিং এর মেথড উপরের দাঁত থেকে উপর থেকে নিচে, নিচের দাঁত থেকে নিচের থেকে উপরে। আর যে উপরের অংশ আছে আমাদের, যে দাঁতের যে আমাদের উপরের কোথায় গেল, হ্যাঁ, দাঁতের যে উপরের অংশ আছে সেটা কিন্তু জাস্ট টু অ্যান্ড প্রমোশন, ঠিক আছে। আর বেশি এটা যদি আমার উপরের দাঁত হয়, তাহলে উপর থেকে অলওয়েজ নিচের দিকে এমন ভাবে আমরা ঘষবো না যাতে আমরা যে কথাটা বললাম আগে, যে রিসেশন জনিত কোনো বড় প্রবলেম বা এই ধরনের কোনো প্রবলেম আসে, কারণ ওখান থেকে কিন্তু গ্যাপের সৃষ্টি হয়। টুথব্রাশ ট্রমা কিন্তু অ্যাব্রাশন তৈরি করে, সেন্সিটিভিটি, দাঁতে গ্যাপ দুটোই তৈরি করতে পারে কিন্তু পরবর্তীকালে। তাই টুথব্রাশ খুব ডেলিকেটলি ইউজ করার জিনিস, টুথব্রাশে ঘাপ ঘাপ করে চালানো নয়, খুব মোলায়েম, আস্তে, টাইম বাড়াতে আস্তে। এবার বাচ্চাদের ক্ষেত্রে ফোনস টেকনিক আমরা ইউজ করি, যদিও আমি এটা পার্সোনাল চয়েস, এই ব্যাপারগুলো বেশিরভাগই না থিওরিটিক্যাল, কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই। যদি থিওরিটিক্যাল কথা বলতে পারি, আমরা বাচ্চাদের কিভাবে শেখাই,
এই বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলি যখন রোল করো ব্রাশটা, রোল করতে 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 ছোট করো, করতে করতে তোমার মুখের সাইজে আসবে, তখন যদি দাঁতটা খুলে এরকম ব্রাশ করো। বাট এগুলো সবকিছুই বইতে লেখা থাকা টেকনিকের মধ্যে। এগুলোকে সচেতন হতে হবে, আমার মা বাবাকে কিভাবে ব্রাশটা করছে সেটা দেখতে হবে প্রপারলি। বাচ্চাদের ক্ষেত্রে টুথপেস্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগেও বলেছি, কত বছর বয়সে কিভাবে ব্যবহার করছে সেই রকমের ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। আর নর্মালি ব্রাশ দিনে দুবার, আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে। উপরের মাড়ির ক্ষেত্রে উপর থেকে নিচে, নিচের মাড়ির ক্ষেত্রে মানে নিচের পাটির ক্ষেত্রে নিচ থেকে উপরে মাড়ির দিকে যেন ব্রাশ না যায়, এবং জোরে ব্রাশ করা যাবে না, খুব ডেলিকেটলি ব্রাশ করতে হবে, হালকা করে আলতো করে আরামসে। আর সেই ক্ষেত্রে বোধহয় সফট ব্রেসেস যেগুলো হয় ওগুলো নেওয়াই বেটার, তাই না? অনেকে হার্ড নেয়, মিডিয়াম নেয়, হার্ড হার্ড একদম সফট সফট, ধীরে ধীরে সফট হয়েছে। আর 3 মাস বাদে কিন্তু চেঞ্জ করতে হবে ব্রাশটা, ব্রাশ 3 মাস বাদে চেঞ্জ করতে হবে। দেখুন হিসাব মতো বলতে গেলে ফ্লস বলেও একটা ব্যাপার আছে, অর্থাৎ একটা সুতোর মতো একটা অংশ, যেটা দুটো সুতোই বলা চলে। একটা দোকানে যে কোনো মেডিকেল শপে গেলে ওটা আপনি পেয়ে যাবেন। দুরকম ফ্লস হয়, একটা ওয়্যাক্স ফ্লস, একটা আনওয়্যাক্স ফ্লস। বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্লসটাকে আমরা স্কুল মেথড করি, অর্থাৎ দাঁতের এই আঙুলে পেঁচিয়ে দুটো দাঁতের ফাঁকে নিয়ে দাঁতের ফাঁকের যে নোংরা জমছে সেটাকে তুলে রাখে। কিন্তু বললাম ওই সবকিছুই কিন্তু থিওরিটিক্যাল মেথড। যারা ফ্লস করছেন তাদেরকে আমার প্রণাম, কারণ অনেকেই মানেন না, বললেও মানেন না এবং বলেও না। কিন্তু যারা করছেন না তারা অ্যাটলিস্ট 6 মাসে একবার আপনার ডাক্তারকে দেখাবেন, যদি কোনো সমস্যা থাকে স্কেলিং করাবেন। অনেকটা ক্ষেত্রে অন্তত ওগুলো না করতে পারে অ্যাটলিস্ট স্কেলিংটা করে দেবেন, শুধু সেইটাই। নর্মাল মানুষ যাদের কারণ ধরো আমি অনেক কিছু বলতেই পারি, এই ব্যাপারগুলো আলটিমেটলি অতিরিক্ত, এটা আমার পার্সোনাল, অতিরিক্ত বেশি কিছু না হজম হয় না। ছোট ছোট জিনিস, ছোট ছোট মাথা লাগালে ছোট ছোট জিনিসগুলো পরিষ্কার থাকে। যারা স্কেলিংই করাচ্ছেন না, অন্তত 1 বছরে একবারও স্কেলিং করাচ্ছেন না, তার আগে স্কেলিংটা করুন, তারপর ফ্লস নিয়ে যান। যারা স্কেলিং করাচ্ছেন সেই পার্সেন্টেজ ইন্ডিয়াতে খুব জোর 2 থেকে 3%। আমি ফ্লসের কথা কাকে বলবো, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ওরকম নয় যে আমি এই বললাম, এমন একটা জিনিস আমি একটা ইউজ করলাম যেগুলো আমাদের বইতে লেখা থাকে, সবসময় ওটা হয় না। প্র্যাকটিক্যালি ভাবতে হবে, খুব প্র্যাকটিক্যাল ওয়েতে বিচার করতে হবে আমরা কিভাবে মেনটেন করবো। কারণ আর্থিক ব্যাপারও আছে, সবকিছুই আছে, বুঝে কাজ করতে হবে। সময় আছে মানুষের, এত ভাগ্য, সবসময় সময়ও হয় না ব্লগ বসে বসে করা। নর্মাল মানুষ যাদের ধরো কোনো ডেন্টাল প্রবলেম নেই, তারাও কি 3 মাস বা 6 মাসের মধ্যে স্কেলিং করানো বা একটু ডেন্টিস্টের কাছে ভিজিট করা এগুলো কি করতে পারেন? 3 মাস নয়, অ্যাটলিস্ট 6 মাসে একবার। 3 মাস, একদমই, কারণ 6 মাসে আমরা একটা মেকানিক্যাল স্কেলিং, অর্থাৎ আমরা যন্ত্র দিয়ে যখন স্কেলিং করছি তা 6 মাসের মধ্যে কোনো রকম স্কেলিং করা উচিত নয়। 6 মাসের মধ্যে কোনো রকম স্কেলিং করা উচিত না। স্কেলিং করবে একটা স্কেলিং এর 6 মাসের পর। আর এমনি ধরো দাঁতের যে চেক আপ আমরা করাই, মানে জেনারেলি কেউ করাই না, কিন্তু দাঁতের চেক আপটাও তো জরুরি। কারণ শরীরের সাথে যেমন তুমি অনেকগুলো ফ্যাক্টরস আমাদের বললে, ফিজিওলজিক্যাল হলো, অ্যানাটমিক্যাল হচ্ছে, প্যাথোফিজিওলজিক্যাল কিছু জিনিস থাকছে। তো নর্মালি যদি একজন মানুষ দাঁতের চেক আপ করাতে চায়, তো সেই ক্ষেত্রে দাঁতের চেক আপটা জেনারেলি টাইমটা কিরকম থাকা উচিত, বা কত মাস অন্তর এটা কিরকম করানো উচিত? আমরা বলি 6 মাস অন্তর করালেই হবে, তার বেশি অ্যাটলিস্ট 6 মাস অন্তর করান তাতেই হবে। কারণ অনেক ক্ষেত্রে কি নোংরা, এই শুধু দাঁতের নোংরা হচ্ছে এটা যেটা বলতে, যে আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি বলতে ভুলেছি, যেটা হচ্ছে ডায়াবেটিস। আমার এখন বলতে বলতে কথা মনে পড়বো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখন আলোচনা করবো, যেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যে সমস্ত রোগীদের থাকে, অর্থাৎ মধুমেহ রোগীদের কিন্তু দাঁতের ফাঁকে গ্যাপের, অর্থাৎ পিরিয়ডন্সিয়া মাড়ির কিন্তু সমস্যায় ভোগার কারণ আছে। আপনি যতই মেনটেন করুন, সুগার যদি কন্ট্রোলে না থাকে কিছুতেই আপনি কোনো দিন হেলদি পিরিয়ডন্সিয়া পাবেন না। সবের সাথে সবের লিঙ্ক আছে। আপনার কন্ট্রোল করতে হবে সুগারটা, সুগারটাও কন্ট্রোল হচ্ছে কিনা সেটাও আপনার, হয়তো আপনি সুগার চেক করেন, আপনি ভাবছেন যে আমি তো কোনোদিন চেক করি,
হয়তো দাঁতের এরকম সমস্যা হচ্ছে, আপনি এসেছেন, ডাক্তার বললেন যে একবার সুগার চেক করে দেখি তো, আপনি ভাবলেন যে ঠিক আছে ডাক্তার বলছে আপনি করে দেখবেন, আমার 300 350 সুগার, আমার কাছে এসে এরকম হয়েছে পেশেন্টের। এখন ভাবুন আপনি সুগার চেক করেননি, অর্থাৎ কোনো ব্যস্ততম জায়গায় গিয়ে। তো সব ক্ষেত্রে পেশেন্টকে না আমরা প্রতিটা জায়গায় প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ এই জন্যই বলছি। ধরুন আমি একটা দাঁত তুলছি, দাঁত তোলার আগে সব পেশেন্টকে আমি বলছি যে আপনাদের দাঁতের মানে ব্লাড টেস্ট করে আনুন, সুগার টেস্ট করে আনুন, হিসাব মতো অনেক কিছুই বলে, প্র্যাকটিক্যালি কতটা করছি কি করছি না। এবার পেশেন্ট দাঁত তোলার পর বলছে, পেশেন্ট আমার তো দাঁত তোলা হয়ে গেছে, কিছুদিন বাড়ি শোকাচ্ছে না, তারপর টেস্ট করার পর দেখা যাচ্ছে যে তার সুগার আছে। এই যে সুগার, এই কিছুদিন আগেই একজন ডাক্তারবাবু বলছেন যে চোরা ব্যাপারটা যে সুগারটা থাকে, এটা কিন্তু আমরা অনেক সময় ডিটেক্ট করতে পারি। এটা আমাদের সুগার টেস্ট শুধুমাত্র যে ডেন্টাল চেক আপ তা না, আপনাদের একটা মানে যদি আপনাদের মনে হয় যে দাঁতটা ভালো থাকছে না, মাড়ি ভালো থাকছে না, একবার করে দেখেই নিতে পারেন যে সুগার আছে কি নেই, করে দেখা যেতেই পারে। ঠিক আছে, যদি থাকে না তাহলে তো ভালো, খুবই ভালো, আর যদি থাকে তখন তার ট্রিটমেন্টটা তাহলে শুরু করা যেতে পারে সুগার আছে কি। একদমই তাই, মানে মানুষ অনেক ধরনের প্রবলেম ফেস করেন কিন্তু রুট কজটা খুঁজতে চান না আর কি। তো দাঁতের ক্ষেত্রে যখন প্রবলেম গুলো আসে সেটার যে একটা বড় কারণ ডায়াবেটিস হতেও পারে সেটা হয়তো অনেকে মানতেই চান না। এবং যখন আমরা চেক আপের কথা বলি যে একটু টেস্ট করে নেওয়া ভালো, চেক আপ করে নেওয়া ভালো, তো তখন বলে যে না না আমার তো কোনো ফিজিওলজিক্যাল প্রবলেমই নেই, আমার কোনো মেডিকেল ইস্যুস নেই, নেই তো ভালো, বাট চেক আপ করে নিতে প্রবলেম কোথায়? তো এটাই হয়ে যায় সমস্যা। আচ্ছা, বর্ণালীদির কোশ্চেন একটু ফিরে যাব। উনি অ্যাকচুয়ালি অস্থির ব্যথার কথাই বলছিলেন, মানে সেই ক্ষেত্রে দেখো তোমাকে আমি বলি তোমার কমেন্টস থেকে যে থাইরয়েডের প্রবলেমটা বললেন, আর উনি বললেন যে মাঝে মাঝে ব্যথা হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফলের অনেক কারণ থাকে। এক যদি হয়, যদি এনাফ প্রোটিন আপনি না খেয়ে থাকেন তাহলে হতে পারে, বা হতে পারে আপনার জলে কোনো সমস্যা, যে জল আপনি পান করছেন বা যে জল আপনি ইউজ করছেন হেয়ার ওয়াশের জন্য, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। অথবা দেখা যায় যদি খাবারে এনাফ আয়রন না থাকে তাহলেও হেয়ার ফল হতে পারে। আর কিছুটা কিন্তু মনসুন সিজনের জন্য হেয়ার ফল হয়, এটা তো একটা ব্যাপার। আর থাইরয়েডিজমের জন্য কিন্তু চুল পড়ে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর হাড়ে ব্যথাটা দেখতে হবে ভিটামিন ডি লেভেল কেমন আছে, D3টা একবার চেক আপ করা। আর ক্যালসিয়াম লেভেল কম থাকলেও হয়। আপনার এজ কত আমি ঠিক জানি না, এজটা দেখলে বোঝা যাবে, তো সেই ক্ষেত্রেও ব্যথা আসে। আর হচ্ছে আপনার ওজন কত আছে, ওজনটা হাইট অনুযায়ী যদি বেশি থাকে তাহলেও কিন্তু হাঁটুতে ব্যথা বা হাড়ের যে কোনো অস্থি সংক্রান্ত সমস্যাগুলো হয়ে থাকে। আমরা একদম সিজনটা শেষেই চলে এসেছি, তো আমি একটা ছোট্ট টপিক দিয়ে তোমাকে জিজ্ঞাসা করব, যেটা মেনলি অ্যাওয়ারনেস এর জন্যই, কারণ এই ছোট ব্যাপারগুলো মানুষের কাছে এতটাই মানে পৌঁছায় না, বা হয়তো মানুষ নেগলেক্ট করে যায় যে ডেন্টিস্টের কাছে যাব, এই কথাটা বা এই ভাবনাটা মানুষের কাছে অনেক দেরিতে পৌঁছায়। একদম যখন সেই শেষ পোর্শনে পৌঁছে যাচ্ছে তখন মানুষ ভিজিট করছে। কিন্তু যদি একটু আগে থেকে আমরা কেয়ার করার চেষ্টা করি বা একটু যদি ভিজিট করি, নিজের দাঁতগুলোকে একটু যদি খেয়াল রাখি, তাহলে কিন্তু সমস্যাগুলো হয় না। তো আমাদের একটু বলবে সবার জন্যই এটা, যে ডেন্টিস্টের কাছে আমরা কখন যাব? হ্যাঁ অবশ্যই, আমি ওটাই আবারও বললাম ওই একটা কথাই, যেটা হচ্ছে যে 6 মাসে একবার আপনাকে ডেন্টাল ভিজিট করা দরকার। এটা আমার প্রেসক্রিপশনেও লেখা থাকে যে 6 মাসে একবার স্কেলিং রেকমেন্ডেড। আর আপনার দাঁতে যদি কোনো কারণে, যদিও এগুলো, এটা তো বেস্ট কেস, এবার বলছি যদি যারা করলেন না, কথাটা শুনলেন না, তাদের ক্ষেত্রে অন্তত যদি আপনার মনে হয় যে দাঁতে খাবার আটকাচ্ছে, দাঁতের ফাঁকে খাবার আটকাচ্ছে, অথবা দাঁতের মধ্যে খাবার ঢুকে যাচ্ছে, আমার দাঁতে ব্যথা নেই, দাঁতে সামান্য শিরশিরানি করছে, ওষুধ দিয়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না। ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু আমরা কিন্তু বিডিএস বিডিএম নই, বা এমডিএস, ডেন্টাল সার্জন, ডেন্টাল সার্জারি, ডেন্টাল মেডিসিন। মেডিসিন ইজ ওয়ে, মেডিসিন একটা পার্টিকুলার টাইমের জন্য কাজ করে, মেডিসিনের কিছু হয় না। একটা মেডিসিন দিয়ে, মানে অবশ্যই মেডিসিনে হয়, মানে মেডিসিন দিয়ে আপনার পুরোটা ট্রিটমেন্ট হবে না, কোনো দিন হতে পারে, যতক্ষণ না আপনি সেটাকে একটা ট্রিটমেন্ট করছেন। আপনার তাতে ফিলিং দরকার, আপনি মেডিসিনে কি করবেন, আমার পিঠে আজকে 25 মণ চালের বোঝা ঢুকিয়ে দিয়েছি, যতক্ষণ আমি 25 মণ চালের বোঝাটা সরাবো ততক্ষণ আমি উঠে দাঁড়াতে পারবো। ঠিক তেমনি আপনার মুখে যদি নোংরা বোঝা পরিষ্কার না করা হয়, কি করে আপনার
এই যে আপনারা এসে বলেন যে আমার মুখ থেকে ক্রমাগত রক্ত পড়ছে, আমার ক্রমাগত মানে সকালে উঠেই চাপ চাপ রক্ত কেন হচ্ছে, তার কারণ পুজ জমছে, ওইগুলোকে পরিষ্কার করতে হবে। পায়রিয়া দুর্গন্ধ, আপনি ভাবছেন ওষুধ খাবেন অথবা হচ্ছে মুখে মাউথ ফ্রেশনার দেবে, কি হবে? ওই বললাম 25 মণ চালের বোঝা পিঠে, অথচ আপনি কিন্তু কি করছেন যে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, প্যারাসিটামল 650 অথবা হচ্ছে যাই একটু নাম নিলাম না, অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, যাই হোক সেরাসিওপেপটাইটিস, কি হবে? কিছুই হবে না। যতক্ষণ সাফ না করছে ও তো উঠে বসতেই পারবে না। আমার মুখে বোঝা, আমাকে আগে বোঝাটাকে সরাতে হবে, তবেই কি আমি সুস্থ হয়ে বসবো। একদমই তাই, মেডিসিন ইজ নট অলওয়েজ দ্য সলিউশন, সেটাই হচ্ছে ব্যাপার। মানুষ মনে করে আজকে আমার একটু শরীর খারাপ করছে, যে কোনো শরীর খারাপ, আমরা একটা ওষুধ খেয়ে নেবো, আমার মিটে যাবে। কিন্তু রুট কজটা কি হবে, সেটাকে সরানো খুব দরকার। এইগুলোর জন্যই, এই ছোট ছোট ইনফরমেশন গুলোর জন্যই শোটা করা, কারণ অ্যাওয়ারনেস ভীষণ ভাবে দরকার। কিছু কিছু নেগলেক্টেড টপিক এমন রয়ে যায় যেগুলো মানুষ জানে কিন্তু কোথাও গিয়ে মানতে চায় না, বা সেই অ্যাওয়ারনেস টুকু মানুষের মধ্যে নেই, তাই হয়তো তাদের হেলথ গুলো এতটা ডিফার করে যায়। তো ডেন্টাল হেলথ ভীষণ ইম্পর্টেন্ট, আজকে সেশন থেকে আমরা সেটাই জানলাম। তো যারা রয়েছিলেন, যারা অনেক কোয়েশ্চেন করেছেন, সেগুলো খুব দরকার ছিল সকলের জন্য, আমাদের সকলের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ডক্টর শুভায়ু। আমি আরো আগামী দিনে আশা রাখবো যে নতুন কোনো আবার নিশ্চয়ই টপিকে আমরা পাবো, কারণ এটা তো একটা খুব সেই পাহাড় প্রমাণ একটা সমস্যার মধ্যে হয়তো এক টুকরো আলোচনা আমরা করতে পারলাম। কারণ দাঁত নিয়ে অনেক সমস্যা, অনেকেই মানুষ ভোগেন, খাবার থেকে দাঁতের একটা বড় সমস্যা রয়েই যায়। তো আগামী দিনে নিশ্চয়ই আরো নতুন কোনো টপিক নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ ম্যাডাম, সকলেই আশা করি সেশনটা ভালো লেগেছে। তো আমি লাস্টে এটাই দিন তোমাকে বলবো যে তুমি একটু আমাদের যারা দর্শক আছে তাদের জন্য একটু যদি ডেন্টাল হেলথের সম্পর্কে কিছু মেসেজ দিতে চাও, সেটা একটু যদি বলো যে কি করা উচিত, সেটা যদি একটুখানি আমাদেরকে শেয়ার করে দাও। অবশ্যই প্রথম কথা হচ্ছে ব্রাশিংটা খুব ইম্পর্টেন্ট। সব ডাক্তারবাবু যে কোনো জায়গায় দেখাতে গেলে আপনাকে ফার্স্ট কথাই বলবে দিনে দুবার ব্রাশিং, প্রপারলি ব্রাশিং যেভাবে বলেছি আমি, সেটা ভিডিও থেকে আরেকবার আপনারা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন আমি কিভাবে ব্রাশের কথা বলেছি। ডেলিকেট ব্রাশিং, 3 মাস অন্তর ব্রাশ চেঞ্জ করে থাকতে হবে। আমি একটা সামারি করলাম এটাই, যে 6 মাসে একবার স্কেলিং, এবং যে কোনো সমস্যায় সেটা ফেলে না রাখা। একদম তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার সাথে যদি আমরা কেউ কন্ট্যাক্ট করতে চাই, তোমার কনসালটেশন নিতে চাই, কিভাবে তোমাকে পাবো এটা একটু আমাদের সাথে শেয়ার করে দাও। আমার যদি অনলাইন দেখাতে চান তাহলে আমার অ্যাপোলো 247 অ্যাপে আমাকে নাম সার্চ করলে, অথবা আমার নাম লিখে যদি অ্যাপোলো লিখে গুগল সার্চ করেন, ওখান থেকে বুকিং ডিটেলস পাওয়া যায়। অনলাইনে যদি কনসাল্ট করতে চান, এছাড়া যদি অফলাইনে আসতে হয় তাহলে আমাকে দেখাতে হলে ভদ্রেশ্বর হুগলি ডিস্ট্রিক্ট এবং বুদ্ধবাটি হুগলি ডিস্ট্রিক্ট, দুটো জায়গায় আমার চেম্বার আছে, সেখানে আপনারা অফলাইন কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া পিঙ্ক মোটরে আরেকটি জায়গায় আমি কনসালটেশন নিয়ে যাই, আপনারা যদি কাছাকাছি থাকেন সেখানেও আসতে পারেন, যারা উত্তরপাড়া হাওড়া এই সমস্ত জায়গা থেকে আসতে চলেছেন। নাম্বারটা আমার বুকিং নাম্বার যেটা থাকবে সেটা এখানে আমি ওই কমেন্ট বক্সে দেওয়া হবে, সেখান থেকে আপনাদের যদি কখনো দরকার হয় সেখান থেকে যোগাযোগ করতে পারেন। শুধু আমার কাছেই আসতে হবে এটা ইম্পর্টেন্ট না, আমি শুধু বলি আপনার নিকটবর্তী যে কোনো ভালো ডাক্তারবাবু, সবাই ভালো ডাক্তার, তাদের কাছে যোগাযোগ করলেও হবে। এরকম নেই যে আমি একটা ডাক্তার, তা নয়। মানে আপনার সংশ্লিষ্ট আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে আপনি শুধু ট্রিটমেন্টটা পান, ব্যাস সেটাই ইম্পর্টেন্ট। একদমই তাই, কারণ মানুষের হেলথটাই আমাদের প্রায়োরিটি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা সবসময় চাইবো। ঠিক ন্যাশনাল নিউট্রিশন মান্থের এটাই আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মূল বক্তব্য, যে মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা, এবং আপনারা হেলদি থাকুন, সেই চেষ্টাই আমি সবসময় করেছি, গিয়েছি, এবং আগামী দিনেও সেই চেষ্টাই থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ দ্য ভিউয়ার্স, এন্ড থ্যাংক ইউ ডক্টর শুভায়ু। আমরা আবার নতুন কোন একটা টপিকে নিশ্চয়ই তোমাকে আবার আগামী দিনে পাবো। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, টেক কেয়ার।